আসসালামু আলাইকুম। আজকে আমরা যে উপপাদ্যটা প্রমাণ করব সেটা হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। উপপাদ্য 3.5, উচ্চতর গণিতের উপপাদ্য 3.5। এই উপপাদ্যের আরেকটা নাম হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তো এই উপপাদ্যটা মূলত পিথাগোরাসের উপপাদ্য, এবং পিথাগোরাসের উপপাদ্য থেকে যে আমরা 3.3 আর 3.4 সমাধান করছি, তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের 3.5। আমি আগে বলে রাখতেছি যে এই উপপাদ্যটি করার জন্য আমাদের পূর্বের যে উপপাদ্যগুলো করে আসছি সেগুলো খুবই প্রয়োজন, কারণ ওইখানকার যে অনুসিদ্ধান্ত বা যে সর্বশেষ যে আমরা স্বীকার্যটুকু পেয়েছি সেইটুকু আমরা এই উপপাদ্যটি প্রমাণের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাই আমরা পূর্বের ভিডিওটা দেখে নিব। তো আজকে শুরু করছি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তো এখানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে বা উপপাদ্য 3.5 বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ আমরা যে কোনো ত্রিভুজ হতে পারে, সেটা সমকোণী, বিষমবাহু বা সমদ্বিবাহু বা সূক্ষ্মকোণী, স্থূলকোণী, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহু, এখানে কোনো নির্দিষ্ট নাই, যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ এ বি বাহু নিলে তার বর্গ এ বি স্কয়ার, এসি বর্গ নিলে তার বর্গ এসি স্কয়ার। এই যে দুইটা বর্গের ক্ষেত্রফল হলো সেই দুইটা ক্ষেত্রফলের সমষ্টি, প্রথম অংশটুকু থেকে ক্ষেত্রফলের সমষ্টি বলা হয়েছে। আর বলা হয়েছে যে এই সমষ্টিটা হবে তৃতীয় বাহুর অর্ধেক, অর্থাৎ এই যে একটা ত্রিভুজের তিনটি বাহুর দুটি বাহু তো আমি নিয়ে নিলাম, অবশিষ্ট বাহু যে সেটাকে বলবো তৃতীয় বাহু, সেই তৃতীয় বাহুর অর্ধেক। এখন যদি তৃতীয় বাহু বিসি হয় তাহলে তার অর্ধেক হবে বিডি বা সিডি, কারণ অর্ধেক এইটা আর এটা একই কথা। আর অবশিষ্ট তৃতীয় বাহু হলো বিসি, তো বিসি এর অর্ধেক হলো বিডি বা সিডি। তো এখন বলা হয়েছে যে তার অর্ধেকের বর্গ, অর্থাৎ বিডি যদি নেই তাহলে তার বর্গ হবে বিডি স্কয়ার, এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা। এইখানে একটা নতুন টার্ম বা নতুন বিষয় যে সমদ্বিখণ্ডক মধ্যমা, এইটুকু আমাদের বুঝতে হবে যে সমদ্বিখণ্ডক মধ্যমা আসলে কিভাবে আঁকতে হয় বা কি। তো আপাতত আমরা এটা এখানে এতটুকুই জানি যে সমদ্বিখণ্ডক মধ্যমার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তো আমি সংক্ষেপে সমদ্বিখণ্ডক মধ্যমার কথাটা বলে নেই যে এ যদি শীর্ষবিন্দু হয় তার বিপরীত বাহু হলো বিসি, তো বিসি এর যে মধ্যবিন্দু ডি, এ থেকে ডি যোগ করে দিলেই হবে এই বিসি বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা। এটা আমাদের মধ্যমাটা আঁকাতে হবে, এবং তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তো আমি সংক্ষেপে আরেকবার সূত্রটা বলি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ। এই উপপাদ্যটি আমরা আজকে প্রমাণ করব। পদ্ধতি প্রমাণ করার জন্য আমাদের যেটা করতে হবে কি, এরকম যে কোনো একটি চিত্র আঁকলেই হবে অথবা দুটি চিত্র আঁকলেও হবে। তো আমি এখানে দুটি আপাতত এঁকে নিয়েছি। তো এখন বিশেষ নির্বাচনে বলতে হবে যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এটাও হতে পারে এটাও হতে পারে, এখানে এ। তো মনে করি এ বি সি একটি ত্রিভুজ, আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে এ আর ডি যদি যোগ করি, আমি এ আর ডি কে যোগ করে দিলাম, তাহলে এডি হলো মধ্যমা। কার উপরে? বি সি এর উপর এডি হলো মধ্যমা। এটা মধ্যমা কিন্তু লম্ব না, এটা একটু বাঁকা আছে, তাহলে এডি হলো মধ্যমা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, আমি যদি এ বি সি ত্রিভুজের যে কোনো দুই বাহু, এই বাহু আর এই বাহুর নেই, তাহলে এদের বর্গ হবে এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। এই দুইটা বর্গের সমষ্টি হবে অপর যে বাহু, অর্থাৎ 3 নম্বর বাহু, সেটা হলো বিসি, তার অর্ধেক আমি নিলাম বিডি এর বর্গ বিডি স্কয়ার, এবং
ওই বাহুর অর্থাৎ এই বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমা সেটা হলো এডি, এডি স্কয়ার। এদের সমষ্টি তো আমি যোগ করে দিলাম, সমষ্টি হলো, এবং বলা হয়েছে তার হবে দ্বিগুণ, তাহলে আমি সামনে 2 দ্বারা গুণ করে দিলাম। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল 2 ইনটু bd স্কয়ার প্লাস ad স্কয়ার, অর্থাৎ টোটালটার সাথে 2 গুণ আকার আছে। এটা আমাদের প্রমাণের বিষয়। অঙ্কনের জন্য আমাদের অঙ্কনের বিবরণটা এরকম বইয়ের মধ্যে, বা আমরা যদি বলি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, আমি প্রথমে এটার কথা বলি তারপর এটার কথা বলি। তো এ হতে একটি লম্ব আঁকি কার উপরে, বিসি বাহুর উপর। এ থেকে বিসি বাহুর উপর একটি লম্ব আঁকবো। তো আমি যদি লম্বটা আঁকি, এ থেকে এই হলো লম্ব, বা এর আরেকটু সঠিক করে আঁকি, এই তো লম্ব, এটাকে নাম দিলাম আমি ই। তাহলে এ হতে বিসি বাহুর উপর লম্ব এ ই আঁকি। অনুরূপ এই চিত্রের জন্য এ হতে বিসি এর উপর লম্ব আঁকি। লম্বটা আমি আঁকাই এখান থেকে। তো দেখা গেল এই লম্ব, যেহেতু এটা স্থূলকোণী ত্রিভুজ ত্রিকোণটা, তাহলে এটা কি করবে, এই বিসি এর বর্ধিতাংশকে সেট করবে। কোথায় সেট করছে, ই বিন্দুতে সেট করছে। তাহলে এই চিত্রে 1 নং চিত্রের ক্ষেত্রে এই লম্বটা বিসি এর অভ্যন্তরে ই বিন্দুতে সেট করছে, আর এখানে সেট করেছে যে বিসি এর বাহিরে অর্থাৎ বিসি এর বর্ধিতাংশের উপর ই বিন্দুতে সেট করছে। দুইটার ক্ষেত্রে একই রকম, ভিতরেও যা বাহিরেও তা। তো এই হলো আমাদের অঙ্কন, কি এ হতে বিসি বাহুর উপর এ ই লম্ব অঙ্কন করি, যা বিসি কে ই বিন্দুতে সেট করে, এক জায়গায় ভিতরে আর এক জায়গায় বহিস্থ বা বর্ধিত অংশে। তো প্রমাণের জন্য আমাদের এই চিত্রে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এই চিত্র বা এই চিত্রে যে কোনো এক চিত্রে ভালো করে লক্ষ্য করলে আমরা আমাদের প্রমাণটুকু সহজ হবে। প্রমাণ এ বি সি এই ত্রিভুজে যখন আমি এডি একটি মধ্যমা এঁকেছি, তখন এখানে দুটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। একটা হলো এ বি ডি এবং আরেকটা হলো এ সি ডি। এই যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটি ত্রিভুজকে আমি আলাদাভাবে বিবেচনা করে সম্পূর্ণটার প্রমাণ আমাদের এখান থেকে হয়ে যাবে। কিরকম, প্রথমে আমি এ বি ডি এই চিত্র বিবেচনা করি। কোনটুকু, ত্রিভুজ এ বি ডি। তো যেহেতু এইটা লম্ব না, লম্ব হলো ই বিন্দু, এইটা এ ই, তাহলে এ ডি এটা নিঃসন্দেহে একটি স্থূলকোণ। তো স্থূলকোণের ক্ষেত্রে আমরা এর আগে উপপাদ্য 3.3 শিখে আসছি। কি শিখে আসছি, যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে অপর সন্নিহিত দুই বাহুর বর্গের সমষ্টি প্লাস হলো ওই বাহুর উপর যে কোনো এক বাহু এবং ওই বাহুর উপর অপর বাহুর যে লম্ব বিক্ষেপ তার বর্গের সমষ্টি দ্বারা আয়তক্ষেত্রের দ্বিগুণের সমান। তো এইটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমি শুরু করছি প্রমাণ। প্রথমে বলবো নিব এ বি ডি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি ডি এ, এ বি ডি ত্রিভুজের এই এডি হলো মধ্যমা, এডি হলো মধ্যমা। তাহলে আর ডি কোণটা হলো স্থূলিকোণ। আর এখানে একটু কথা, সেটা কি, যে এডি এই যে বাহুটা আছে, এডি বাহুর লম্ব বিক্ষেপ কতটুকু, এবি বাহুর বা এডি বাহুর লম্ব বিক্ষেপ কোনটা। তো আমরা এর আগে লম্ব বিক্ষেপ সম্পর্কে বলেছি যে লম্ব বিক্ষেপ কি, সেটা হলো যে কোন রেখার উপর অপর একটি রেখার কতটুকু অংশ, সেটা হলো লম্ব বিক্ষেপ। তো আমি আরেকবার একটু সহজ করে বলি, যদি আমাদের মাথার উপর সূর্য বা লাইট ধরা হয়, তাহলে আমাদের ছায়া যতটুকু জমিতে লম্বা হবে, ওই লম্বা ছায়াটুকুই হবে আমাদের লম্ব বিক্ষেপ। কিভাবে, ধরি এইটা হলো একটি সমতল ভূমি আর এইখানে হলো একটি রেখা। তাহলে এই রেখাটির উপরে যদি আমি লাইট বা আলো ফেলি, তাহলে কি হবে, এইখান থেকে এতটুকু জায়গা অর্থাৎ
এইটুক জায়গায় শুধু এটা ওই ভূমির উপর এতটুকু জায়গায় ছায়া পড়বে, তাহলে এই রেখাটার লম্ব বিক্ষেপ হবে এই ছায়াটুকু। ঠিক একই রকম যদি এডি রেখা হয় বা এডি বাহু হয়, তাহলে এইটার উপরে যদি খারাপভাবে আলো দেওয়া হয়, তাহলে এডি রেখার আলোটুকু হবে এই ডিই পরিমাণ। কতটুকু? ডিই পরিমাণ, কারণ এই ডি বিন্দু এখানে আছে আর এই বিন্দুটা থেকে লম্ব এই লম্ব আঁকা হয়েছে, তাহলে এই ডিই হবে এডি এর লম্ব বিক্ষেপ। তাহলে যদি আমাদের লম্ব বিক্ষেপ জানা থাকে আর উপপাদ্য 3.3 জানা থাকে, তাহলে আমি ওই দুইটার সূত্র থেকে লিখতে পারি যে এ বি স্কয়ার, কি লিখবো? এ বি স্কয়ার হবে অপর যে দুই বাহু আছে, কি বাহু? একটা হলো এডি আর একটা হলো বিডি, তাহলে তাদের বর্গের সমষ্টি, তাদের বর্গ একটা হবে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস যে কোনো এক বাহু, আমি বিডি কে নিয়ে নিলাম, তাহলে বিডি স্কয়ার, এবং ওই বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ, অপর বাহু এডি তার লম্ব বিক্ষেপ ডিই, তো সরি লম্ব বিক্ষেপ ডিই দ্বারা যে আয়তক্ষেত্র সেটা, তাহলে বিডি ডট ডিই এর দ্বিগুণের সমষ্টির সমান। এটা হলো উপপাদ্য 3.3। এইখান থেকে স্থূলকোণী ত্রিভুজ, যে উপপাদ্য 3, এটা স্থূলকোণী ত্রিভুজের জন্য এটা প্রযোজ্য। এরপর আমাদের যে ত্রিভুজ সেটা নিব হলো এসিডি ত্রিভুজ। এবার নিব হলো ত্রিভুজ অফ এসিডিএ। এসিডি ত্রিভুজের কি বলা হয়েছে যে এসিডি ত্রিভুজের যেহেতু ডি এই পাশে স্থূলকোণ, তাহলে অবশ্যই এই অভ্যন্তরে হলো কি সূক্ষ্মকোণ। তাহলে এবার এসিডি এর ডি কোণ হলো সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা একটা উপপাদ্য পড়ে আসছি, উপপাদ্য 3.4। কি বলা ছিল? যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এখানে এসি হলো বিপরীত বাহু, এর উপর অঙ্কিত বর্গ এসি স্কয়ার হবে কি অপর দুই বাহু। অপর দুই বাহু একটা আছে এডি আর একটা হলো সিডি, তাদের বর্গের সমষ্টি হতে কি কম? এই যে কোনো এক বাহু এবং ওই বাহুর উপর অপর বাহুর লম্ব বিক্ষেপের দ্বারা গঠিত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। তো এই ক্ষেত্রেও আমরা সেম বইয়ের ওইটুক বলে নিব যে এসিডি এর ডি কোণ সূক্ষ্মকোণ, তাহলে এর ক্ষেত্রে এই সিডি বাহুর উপর এডি এর লম্ব বিক্ষেপ হলো ডিই, কেননা এডি এর উপরে লাইন ধরলে এর ছায়া এই ডিই পরিমাণই হবে। তাহলে এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখব এসি স্কয়ার ইকুয়াল হবে অপর দুই বাহু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার হতে কি পরিমাণ? দ্বিগুণ পরিমাণ। কি? এই যে কোনো এক বাহু নিলাম আমি সিডি ইনটু অপর বাহুর লম্ব বিক্ষেপ ডিই। এখন একটু কথা, এই যে বিডি এবং সিডি, বিডি এবং সিডি কি একই জিনিস, অর্থাৎ বি সি কে দ্বিখণ্ডিত করলে বিডি আর সিডি হলো অর্ধেক। তো এই হলো একটা অংশ আর এটা হলো আগের অংশ। এখন আমি যদি এইটুকে 1 নং এবং এইটুকে 2 নং যদি সমীকরণ দিয়ে লিখি, এবার সমীকরণ 1 আর 2 যদি যোগ করি, তাহলে যে ফলাফলটা পাবো সেই ফলাফলটাই হলো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। এবার আমরা 1 ও 2 যোগ করব, তাহলে লিখে ফেলি 1 যোগ 2 implies that। তাহলে 1 এর বাম পাশে আছে ab স্কয়ার আর আরেক 2 এর বাম পাশে আছে ac স্কয়ার, ইকুয়াল হবে এই পাশে ad স্কয়ার প্লাস bd স্কয়ার প্লাস 2 ইনটু bd ডট ডি। এর সাথে আরো যোগ হবে নিচের অংশটুকু এ ডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2 ইনটু সিডি ডট ডি। এখন আমরা একটু দেখব কি করা যায়। দেখো এখানে যে এই বিডি এবং সিডি আছে, এই দুইটা কিন্তু একই সমান,
একই সমান, কারণ ডি বিন্দুটা হলো মধ্যবিন্দু। তাহলে আমি এই দুটো চেঞ্জ করে লিখতে পারি, এই এডি এডি যোগ করলে হবে 2AD স্কয়ার প্লাস বিডি আর সিডি যেহেতু একই জিনিস, তাহলে আমি লিখতে পারি 2BD স্কয়ার, কারণ দুটার দৈর্ঘ্য একই সমান। আর এইখান থেকে এই 2BDDE এখানে সিডি পরিবর্তে যদি বিডি লিখি আর ADE, তাহলে এটা কেটে যায়, ভ্যানিশ হয়ে যায়, তাহলে আর কিছু থাকে না। এরপর আমি কি করব, এইখান থেকে এবার আমরা এইখানে দুইটি 2 থেকে একটি 2 কমন নিব, তাহলে থাকে কি AD স্কয়ার প্লাস BD স্কয়ার, আর এই পাশে যা ছিল তাই AB স্কয়ার প্লাস AC স্কয়ার। তো দেখো আমাদের এটাই ছিল কাঙ্ক্ষিত প্রমাণ। প্রমাণটা কি, যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ সমষ্টি হবে এদের যে কোনো এক বাহুর অর্ধেক। আমাদের BC বাহুর অর্ধেক পেয়েছিলাম BD, তার উপর অঙ্কিত বর্গ এবং ওই বাহুর উপর অঙ্কিত মধ্যমা আমরা আঁকাইছিলাম AD, সেই AD স্কয়ার, এই দুটো সমষ্টির দ্বিগুণের সমান। এইটা হলো আমাদের উপপাদ্য 3.5 এর প্রমাণ বা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। পরীক্ষায় আমাদের এটা আসার সম্ভাবনাই বেশি, অথবা সৃজনশীলের ক্ষেত্রে এর একটা অংশ আমাদের প্রমাণ আসে। এটা আসছিল ঢাকা বোর্ড 2015-তে, এরকম একটি প্রশ্ন এসেছিল গ নম্বরে। অ্যাপোলোনিয়াস উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা একটু বোঝার চেষ্টা করব। কি করব, অ্যাপোলোনিয়াস উপপাদ্য, একটু আগে আমরা যে উপপাদ্যটা শিখলাম সেই উপপাদ্যের দ্বারা এই যে ত্রিভুজ, বিভিন্ন ধরনের ত্রিভুজ, এই ত্রিভুজের যে তিনটি বাহু থাকে সেই তিনটি বাহুর সাথে ত্রিভুজের যে মধ্যমাগুলো আছে সেই মধ্যমার সম্পর্কটা কিরূপ, সেই সম্পর্কগুলো আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমি প্রথমে এখানে ABC একটি ত্রিভুজ এঁকে নিছি, তারপর কি করছি, এই ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দুকে D, AB এর মধ্যবিন্দুকে F এবং AC এর মধ্যবিন্দু E চিহ্নিত করছি। অর্থাৎ ABC ত্রিভুজের AD, BE এবং CF হলো তিনটি মধ্যমা। তারপর আমরা AB, BC, AC এই তিনটি বাহুর দৈর্ঘ্যকে ধরে নিছি। তাহলে ধরি AB যে দৈর্ঘ্যটা, সেই সম্পূর্ণ A থেকে B এই সম্পূর্ণটার দৈর্ঘ্যটা হলো C, আর B থেকে C এই দৈর্ঘ্যটা হলো A, স্মল a, অর্থাৎ দৈর্ঘ্যগুলো কি পরিমাণ সেই দৈর্ঘ্যটুকু আমি ধরে নিচ্ছি। তারপর A থেকে C এই দৈর্ঘ্যটা হলো B। এখন তোমাদের কাছে A থেকে C দৈর্ঘ্যটা হলো B, স্মল b। তো এই যে CAB কেমন মনে হচ্ছে, আসলে এটা জটিল কিছু না। কি করছি আমি, AB যে বাহুর দৈর্ঘ্য, এখানে দেখো কি অনুপস্থিত C, আর তাই AB এর দৈর্ঘ্যকে স্মল c দৈর্ঘ্য ধরে নিয়েছি। আর B থেকে C এখানে কে নাই, A নাই, তাই BC এর দৈর্ঘ্যকে A ধরেছি। আর AC এখানে কে নাই, B নাই, তাই A থেকে C এর যে দৈর্ঘ্য এটাকে B ধরছি। আর এগুলোর ক্ষেত্রে তো একদম সহজ, AD এটাকে দৈর্ঘ্য ধরছি স্মল d, BE স্মল e, আর CF স্মল f। এইগুলো আমি লিখে নেই, D E F। এই হলো 6টি বাহুর দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য। 3টি হলো ত্রিভুজের বাহু আর 3টি হলো মধ্যমা। তো এখন এইখান থেকে আমরা ত্রিভুজের বাহু আর হলো মধ্যমার সম্পর্ক বের করব। আর আমরা অ্যাপোলোনিয়াস উপপাদ্য বা উপপাদ্য 3.5 থেকে কি শিখলাম হলো যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল হবে 2 BD স্কয়ার প্লাস DE স্কয়ার। আচ্ছা, তো এখন এইগুলো যেহেতু বাহুর দৈর্ঘ্যের মান আমরা ধরে নিলাম, সেই মানগুলো আমি বসাবো। তার আগে একটু কথা, এই BD এবং BD কে আমি কি লিখতে পারি, দেখো আমরা যেহেতু এই D হলো BC এর মধ্যবিন্দু, তাহলে BC যদি হয় A, তাহলে BD কে লিখতে পারি আমি হাফ অফ A। কেন না, কারণ BD হলো BC এর অর্ধেক। তাহলে আমি মানগুলো বসাই।
ab এর পরিবর্তে ধরছি আমি c, তাহলে স্মল c স্কয়ার প্লাস ac এর পরিবর্তে ধরেছি আমি b, লিখি b স্কয়ার ইকুয়াল এখানে 2 থাকবে আর bd হাফ অফ a স্কয়ার। আমি যদি এখানে যেহেতু এই 2 পুরোটার সাথে গুণ, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, তাহলে হাফ অফ a স্কয়ার প্লাস ডি ই, এই যে ডি থেকে ই এই দৈর্ঘ্যটা হলো, পরে এইখানে আমি যে লিখছি এইখানে আসলে এই বিডি আর এই যে ডিই, আসলে ডিই এই ত্রিভুজের মধ্যে নাই, আমার এখানে লেখাটা ভুল হয়ে গেছে, এখানে হবে আসলে এডি, এখানে হবে এডি স্কয়ার, আমার এখানে একটু সংশোধন করে নিতে হবে, এটা হলো এডি স্কয়ার। এখন এডি এর পরে কি লেখা যায়, এ থেকে ডি, এটা ধরে নিছি আমি ডি স্মল ডি তার উপর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখন এটাকে আমি ক্যালকুলেশন করি, তাহলে বা দিয়ে আমি লিখি সি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 2 থাকবে, আর এখানে লেখা যায় এ স্কয়ার ভাগ 4 প্লাস ডি স্কয়ার। আমি যদি এটাকে লসাগু করি তাহলে লেখা যায় সি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 2 থাক, এখানে সরল করি তাহলে হয় এ স্কয়ার প্লাস 4 বি স্কয়ার আর 4, তাহলে এখান থেকে 2 যদি আমি কাটি থাকে হলো 2। পরের লাইন সি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 4 ডি স্কয়ার ভাগ 2, এই হলো আমাদের কাটাকাটি। তারপরে আমি যদি সাইড চেঞ্জ করে দেই তাহলে আসে এরকম যে 2 সি স্কয়ার প্লাস 2 বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 4 ডি স্কয়ার। এই সম্পূর্ণটাকে অল্টার করে দেই, অর্থাৎ এই পাশের অংশটুকু আগে লিখি আর এই অংশটুকু পরে লিখি, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি লিখি তাহলে থাকে যে a স্কয়ার প্লাস 4 ডি স্কয়ার ইকুয়াল হবে 2 সি স্কয়ার প্লাস 2 পি স্কয়ার। এবার আমি 4 দিকে রেখে আর a স্কয়ারটাকে এই পাশে পার করে দিব, যেহেতু নিচে জায়গা একটু সংকীর্ণ তাহলে আমি এখানে উপরের দিকে একটু লিখতে পারি। তাহলে এখানে 4 ডি স্কয়ার ইকুয়াল সাজিয়ে লিখি 2 বি স্কয়ার প্লাস 2 সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এইখান থেকে আমি যদি ডি স্কয়ারটা লিখি আর 4টাকে টোটাল ভাগ করে দেই তাহলে আসে 2 বি স্কয়ার প্লাস 2 সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 4। এখন আমি এইটাকে ইচ্ছা করলে এখানেও রাখতে পারি, অথবা এইখান থেকে এই যে উপরে যে 2, এই যে 2, এই দুইটা থেকে একটা আমি কমন নিতে পারি। তো আমাদের হিসাবের সুবিধার্থে আমরা কি করব, একটু 2 গুলো কমন নিব। কি করব, এই যে 2 দুইখানে এই দুই জায়গায় 2 দেওয়া আছে, এখান থেকে আমরা 2 কমন নিব, নিলে আমাদের একটা ইকুয়েশন আসবে, ওই ফর্মে আমরা রেখে দিব। কি রকম দেখি পরের লাইন, এই পাশে যা আছে থাক, এখান থেকে 2 আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার ব্র্যাকেট মাইনাস এ স্কয়ার ভাগ হলো টোটাল 4, এই হলো আমাদের একটা ইকুয়েশন। এখন দেখি আমরা কি পেলাম। আসলে আমি এইখানে এডি মধ্যমাকে বিবেচনা করেছিলাম, এডি মধ্যমা ছিল ডি, এখানে আমরা পাইছি ডি স্কয়ার। আবার ডি স্কয়ারের সাথে অন্যগুলো কিভাবে আসছে, যেহেতু এডি মধ্যমাটা কোন বাহুর উপর, বিসি বাহুর উপর, অর্থাৎ এই যে স্মল এ বাহুর উপর, আর এই এটা আসছে এখানে বিয়োগ আকারে, অর্থাৎ এ স্কয়ার মাইনাস, আর অপর দুইটা বাহুর বর্গের স্কয়ার করে তার সাথে 2 গুণ আকারে। এখন আমি যদি তোমাদেরকে যদি বলি যে ই স্কয়ার এবং এফ স্কয়ার কি হবে, তাহলে তোমরা কি করবে, দেখো এইখানে থেকে সেম যদি আমি করি কি কি পাবো, যেহেতু ই স্কয়ার অর্থাৎ ই বাহুটা হলো এই যে এসি বাহুর উপর, অর্থাৎ বি স্কয়ার মাইনাস হবে, এটা আমাদের কনফার্ম, আর বাকি দুইটার দ্বিগুণ এর যোগ করে দ্বিগুণ আর নিচে 4 দ্বারা ভাগ, এইটুকু আমাদের কাজ। এখন আবার এফ স্কয়ার ক্ষেত্রে কে মাইনাস হবে,
সি স্কয়ার মাইনাস, আর বাকি দুইটা একটা এ বি, এই দুইটার বর্গ করে দ্বিগুণ করে এইটা মাইনাস করে 4 দ্বারা ভাগ করে দিব, আমাদের কাজ শেষ। তাহলে আমি লিখি ই স্কয়ার কি লেখা যায়, ই স্কয়ার লেখা যায় হলো, যেহেতু 2 গুণ আকারে আছে এটার মতো, তাহলে 2 লিখলাম, আর ই লিখলে বিটা মাইনাস হবে, এটা আমরা বুঝতে পারলাম কারণ এই ই বাহুটা বি বাহুর উপরে আছে। তাহলে অপর দুইটা আছে কি এ স্কয়ার প্লাস সি স্কয়ার, আর মাইনাস হবে বি স্কয়ার, আর নিচে 4 দ্বারা ভাগ, এটা কিন্তু 4। আর এফ স্কয়ারটা হবে কি হবে, যে এফ এই যে সি মাইনাস হবে, তাহলে অপর দুইটা ই আর বি, তাহলে 2 ব্র্যাকেট এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর মাইনাস সি স্কয়ার, আর নিচে হলো 4। এই হলো তিনটি মধ্যমা, একটা হলো ডি স্কয়ার, একটা ই স্কয়ার, একটা এফ স্কয়ার। এবার আমরা কি করব, এবার ডি ই এফ, এই যে আমি যদি নাম্বারিং করি তাহলে এটাকে 1, এটাকে 2, এটাকে 3, তাহলে 1 2 3 যোগ করি, আমি যদি যোগ করি তাহলে আমাদের এই টোটাল যে অর্থাৎ সবগুলো মধ্যমা এবং সবগুলো যে বাহু, তিনটি বাহু, এদের মধ্যে একটা সম্পর্ক চলে আসবে। আমি 1 2 3 যোগ করি, বাম পাশেগুলো বাম পাশে, ডান পাশেগুলো ডান পাশে যোগ করে দিব। আগের 1 2 3 নং সমীকরণ যোগ করলাম, যোগ করলে বাম পাশে পাচ্ছি ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার, আর এই পাশে জাস্ট 3 জায়গায় রেখে যোগ আকারে রেখে দিছি। এবার আমরা কি করব, সরল করব, সরল করলে দেখি কি পাওয়া যায়। নিচে 4 টোটাল 4 আমি দিয়ে নিলাম, আর এইখানে এগুলো ব্র্যাকেট গুলো গুণ করে দিব, তাহলে আসে 2 বি স্কয়ার প্লাস 2 সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2 এ স্কয়ার প্লাস 2 সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2 এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তো এইখানে সবগুলোর আমাদের একটি করে এ স্কয়ার, একটি করে বি স্কয়ার, একটি করে সি স্কয়ার বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি ক্যালকুলেশন করার পর কি থাকে। আসলে দেখি এখানে কয়টি এ আছে, এখানে দুটি এ, এখানে দুটি এ, 4টি এ, তার থেকে একটি বাদ, তাহলে থাকে 3a স্কয়ার প্লাস অনুরূপ দুটি বি, 4টি থেকে একটি বি বাদ, তাহলে থাকে 3b স্কয়ার। আর এইখানে দুটি সি, 4টি থেকে একটি বাদ, তাহলে 3c স্কয়ার, আর নিচে টোটাল 4। আর এরপর আমি এখন 3 কমন নিব, 4 কে পার করে দিব, তাহলে 4d স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার ইকুয়াল হবে 3a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এটাই হলো আমাদের সম্পর্ক কার সাথে, যে ত্রিভুজের 3টি বাহু এবং 3টি মধ্যমার সাথে। ত্রিভুজের 3টি বাহুর বর্গের যোগফল এর 3 গুণ হবে ত্রিভুজের মধ্যমা 3টি বর্গের যোগফলের 4 গুণের সমান। এটা আমাদের কাঙ্ক্ষিত সম্পর্ক। যদি এখানে ত্রিভুজটি সমকোণী হয়, ত্রিভুজটি কি হয়, সমকোণী, তাহলে আমরা জানি যে ত্রিভুজের সমকোণী হলে অতিভুজের উপর অঙ্কিত বর্গ হবে তার অপর দুই বাহুর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। অর্থাৎ ত্রিভুজটি যদি এইরকম হয়, এরকম সমকোণী হয়, আর এটা সি হয়, এটা এ হয়, এটা বি হয়, যে এটাই হোক না কেন, তাহলে সি স্কয়ার হবে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সমান। অর্থাৎ এ স্কয়ার এবং বি স্কয়ারের পরিবর্তে আমি সি স্কয়ারটা লিখতে পারি। তাহলে আমি যদি লিখি পরের লাইন, এটা অবশ্যই সমকোণী, এখান থেকে শুরু হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে 3 থাকবেই, আর এখানে এটার পরিবর্তে লিখতে পারি সি স্কয়ার, আর এখানে হলো সি স্কয়ার। এই হলো তাহলে দুটি, তাহলে 2 দ্বারা গুণ করে দেই, তাহলে কি আসে 6c স্কয়ার। এখন আমি যদি এখান থেকে 6টাকে যদি উভয় পক্ষ থেকে যদি ছোট করে দেই, তাহলে শুধু আসে কি, যে এই পাশে থেকে 2 3, এই পাশে থেকে 2, তাহলে 2d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইকুয়াল হলো 2c স্কয়ার, সরি এখানে 3 হবে 3c স্কয়ার। এই হলো সমকোণী ত্রিভুজের সাথে সম্পর্ক। যে সমকোণী ত্রিভুজের সম্পর্কটা কি, বাহুর উপর স্কয়ার হবে এর দ্বিগুণ। অর্থাৎ এই আগের যে সূত্র, এই সূত্রটি একটু ব্রড বা বিস্তারিত বিষয় হলো যে সমকোণী ত্রিভুজ হলে কি হয়, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর পরিবর্তে অপর অতিভুজটি লিখতে পারি। এই হলো আমাদের 3.1 এর আগে বইয়ের মধ্যে কি কি আলোচ্য বিষয় ছিল, সেই বিষয়গুলো আমরা
এই প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে শেষ করলাম। এখানে বাকি থাকলো 3.1 এর অনুশীলনীর অংশটুকু আমরা আলাদা একটা ভিডিওই তৈরি করব, যে ওখানে শুধু অনুশীলনীর সমাধানগুলো দেওয়া থাকবে। আপাতত এখন আমরা বইয়ের উপপাদ্যগুলো এবং এর সাথে প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তী আমরা শুরু করব যে ত্রিভুজের বিভিন্ন ভরকেন্দ্র, মধ্যবিন্দু এবং লম্ব বিন্দুগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো।